আচ্ছা, শুরু করছি আজকের ক্লাস। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, প্রাণীর পরিচিতি আর প্রতীক প্রাণী। আমরা ঘাসফড়িং পড়ছি। ঘাসফড়িং এর আজকে 3 নম্বর লেকচার। ঘাসফড়িং এর আজকে যে টপিক আমরা পড়ব সেটা হলো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র, বা আমরা ইংলিশে বলতে পারি রেসপিরেটরি সিস্টেম। তো ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র, এদের শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। কেন ট্রাকিয়াল তন্ত্র বলা হয় তার পিছনে কারণটা আমরা এখন জানি। ঘাসফড়িং এর শ্বসন কার্য সম্পাদনের জন্য এদের প্রধান অঙ্গ এটা হলো ট্রাকিয়া, এবং এদের শাখা প্রশাখার সমন্বয়ে এই তন্ত্রটা গঠিত। এই জন্য ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। তাহলে আমরা ট্রাকিয়াল তন্ত্র কাকে বলবো? যে ঘাসফড়িং এর শ্বসন কার্য বা শ্বাসকার্য সম্পাদনের জন্য প্রধান অঙ্গ হলো ট্রাকিয়া। ট্রাকিয়া হলো প্রধান অঙ্গ। এই ট্রাকিয়া এবং ট্রাকিয়ার শাখা প্রশাখা মিলে এক ধরনের তন্ত্র গঠন করে, আর এই তন্ত্রকে আমরা বলবো ট্রাকিয়াল তন্ত্র। তাহলে ঘাসফড়িং এর শ্বসন তন্ত্র মানেই ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্র। ট্রাকিয়াল তন্ত্রের কয়েকটা অংশ নিয়ে গঠিত। কি কি নিয়ে গঠিত? প্রথমটা হলো স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালীর মধ্যে আবার কি আছে? ট্রাকিয়াল কাণ্ড আছে। ট্রাকিয়াল কাণ্ড আবার অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থভাবে সজ্জিত প্রধান কতগুলো নালী। ঘাসফড়িং এর দেহে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে 3 জোড়া। এক জোড়া থাকবে দেহের পার্শ্বীয় দিকে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, এক জোড়া অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকবে পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড থেকে সৃষ্টি হয়ে পৃষ্ঠীয় ও অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত করে। তো এদের আমরা পরে ছবি দেখে আমরা আরো ভালোভাবে বুঝবো। তারপরে 3 নম্বর হলো ট্রাকিয়াল কোষ, 4 নম্বর ট্রাকিওল ও বায়োথলি। তা আমরা প্রথমে যাব স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র। তাহলে ঘাসফড়িং এর ট্রাকিয়াল তন্ত্রের প্রধান অংশ প্রধানত 4টা। প্রধান অংশ যদি আমরা বলছি ট্রাকিয়া, ট্রাকিয়া ছাড়াও আরো কিছু অংশ আছে যারা ট্রাকিয়াল তন্ত্রের অংশ। তাদের মধ্যে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র, ট্রাকিওল কোষ, ট্রাকিওল ও বায়োথলি। আমরা প্রথম অংশে যাচ্ছি, স্পাইরাকল। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল। তোমরা ঘাসফড়িং এর বাহ্যিক গঠন করেছো। তাহলে বাহ্যিক গঠনে আমরা দেখেছিলাম যে স্পাইরাকল বা শ্বাসরন্ধ্রের সংখ্যা মোট কয়টি বা কয় জোড়া? কারো কি মনে আছে? কেউ বলতে পারবা স্পাইরাকল কয় জোড়া ছিল? যদিও এই স্লাইডে লেখাই আছে, এটা কিন্তু গত না, এখানে লেখাও ছিল। তোমরা দেখে, যারা চালাক তারা দেখে হয়তো বলতে পারতা, স্লাইডেই লেখা আছে। আচ্ছা স্যার, 1 জোড়া থেকে 8 জোড়া হতে পারে হ্যাঁ, এরকম। না, মোট 10 জোড়া। মোট 10 জোড়া থাকবে। আমরা ঘাসফড়িংয়ে যখন বাহ্যিক গঠন পড়াই, অর্থাৎ বক্ষ এবং উদরের গঠন যখন পড়াই তোমাদের, তখন কিন্তু আমি বলেছিলাম যে বক্ষে থাকবে প্রথম 2 জোড়া শ্বাসরন্ধ্র, এবং পরবর্তী 8 জোড়া শ্বাসরন্ধ্র থাকবে উদরের প্রথম থেকে 8ম খণ্ড পর্যন্ত। তাহলে আমরা আসি শ্বাসরন্ধ্র। এগুলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। শ্বাসরন্ধ্রকে বলা হচ্ছে এগুলো ট্রাকিয়াল তন্ত্রের উন্মুক্ত ছিদ্রপথ। দেহের উভয় পাশে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান। তোমাদের ওই ছবিটা আমি একটু বের করে দেখাই। আগে একটা ছবি আমরা বের করেছিলাম, ওই ছবিটা আমি আবার বের করে দেখাই। তোমাদের হয়তো মনে পড়ছে না, এই জন্য আমি আবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। লেকচার 1-এ ছিল এটা। এই যে এই ছবিটা কি সবাই দেখতে পাচ্ছ? এই যে ঘাসফড়িং এর শ্বাসরন্ধ্র যে স্লাইড, এটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, এখানে দেখো, এই যে এখানে দেখো, আমি একটু জুম করলাম। এই যে এটা হলো ঘাসফড়িং এর প্রথম শ্বাসরন্ধ্র। এটা হলো বক্ষে, অগ্র আর মধ্যবক্ষের মাঝে এদিকে একটা ওদিকে একটা, এক জোড়া। মধ্য ও পশ্চাৎ বক্ষের সংযোগস্থলে আরো এক জোড়া। তাহলে এক জোড়া এক জোড়া, 2 জোড়া।
আমরা এখানে যদি একটা একটা করে দেখতে পাচ্ছি, তাহলে দেহের এই পাশে একটা ওই পাশে একটা থাকে। তাহলে অগ্র আর মধ্যবক্ষের মাঝে এক জোড়া, মধ্য ও পশ্চাৎ বক্ষের মাঝে আরো এক জোড়া। তাহলে প্রথম দুই জোড়া শ্বাসযন্ত্র বক্ষে আছে। এরপরে শুরু হয়ে গেল উদরের খণ্ড। এটা হলো উদরের 1, 2, 3, 4, 5, 6, 7, 8। উদরের প্রথম থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত প্রতি খণ্ডকে এক জোড়া করে শ্বাসরন্ধ্র থাকবে। তাহলে প্রথম দুই জোড়া থাকবে বক্ষে, আর শেষের 8 জোড়া থাকবে উদরের প্রথম থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত। তাহলে আমরা কি শ্বাসরন্ধ্রের অবস্থান সম্পর্কে ক্লিয়ার ধারণা পেলাম? আমরা কি শ্বাসরন্ধ্র সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছি যে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র মোট কয়টি বা কয় জোড়া? তাহলে ঘাসফড়িংয়ের শ্বাসরন্ধ্র যদি আমি কয় জোড়া বলি তাহলে অ্যান্সার কি হবে? 10 জোড়া। 10 জোড়া। আর যদি বলি কয়টি? 20টি। 20টি। যদি বলি বক্ষে কয়টি, অ্যান্সার কি হবে? বক্ষে 4টি। 4টি। উদরে কয়টি? উদরে 16টি। গুড। তাহলে এইভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। তাহলে এগুলো পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বেড় দিয়ে পরিবেষ্টিত থাকে। বক্ষ অঞ্চলের শ্বাসরন্ধ্রগুলো সরাসরি ট্রাকিয়ায় উন্মুক্ত হয়, কিন্তু উদরীয় অঞ্চলের শ্বাসরন্ধ্রগুলো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ হয়ে ট্রাকিয়ায় মুক্ত হয়। পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে শ্বাসরন্ধ্র খোলা বা বন্ধ হয়। রন্ধ্রগুলোর মুখে সূক্ষ্ম রোমযুক্ত ছাঁকনি যন্ত্র থাকে। আমরা এবার শ্বাসরন্ধ্রের ছবিটা দেখি। এটাই হলো সেই শ্বাসরন্ধ্র, এটা এই যে ছিদ্র বিশেষ। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি, উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বলছি পেরিট্রিম। তাহলে শ্বাসরন্ধ্র এরকম পেরিট্রিম নামক কাইটিন নির্মিত বেড় দ্বারা আবৃত থাকে। শ্বাসরন্ধ্রের নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। আমরা বলেছিলাম অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ। তাহলে কোন শ্বাসরন্ধ্রগুলো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ হয়ে ট্রাকিয়াতে প্রবেশ করে? এখানে কিন্তু বলা আছে। এই যে আমরা এখানে বলেছিলাম উদরীয় অঞ্চলের শ্বাসরন্ধ্রগুলো অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ হয়ে ট্রাকিয়ায় মুক্ত হয়। আমরা আরো দেখব যে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠের ওখানে আমরা দেখতে পাচ্ছি ছাঁকনি যন্ত্র আছে। এই ছাঁকনি যন্ত্রগুলো কি করে, যে শ্বাসরন্ধ্র দিয়ে যখন অক্সিজেন প্রবেশ করে, অক্সিজেনের সাথে ধুলাবালি, জীবাণু এগুলো থাকতে পারে। তাহলে এই ধুলাবালি জীবাণুকে যাতে শ্বাসরন্ধ্রের ভিতর দিয়ে ট্রাকিয়াতে না যেতে পারে, এই জন্য ছাঁকনি যন্ত্র মানে ভূমিকা রাখে, তারা বাধা দেয়। নিচে আছে আমাদের কপাটিকা। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্বাসরন্ধ্রের অ্যাট্রিয়াল প্রকোষ্ঠের নিচে কপাটিকা আছে। এই কপাটিকা গুলো সংকুচিত ও প্রসারিত করার মাধ্যমে এখানে কি হয়, শ্বাস ছিদ্রগুলোকে বন্ধ রাখে বা উন্মুক্ত রাখে। তাহলে এই হলো ঘাসফড়িং এর একটি স্পাইরাকলের ছবি। তাহলে আমরা স্পাইরাকল সম্পর্কে, স্পাইরাকলের গঠন সম্পর্কে আমরা কি সবাই ক্লিয়ার? তাহলে কাজ আমরা বলেছিলাম যে ছাঁকনি যন্ত্র থাকায় ধুলাবালি, জীবাণু, পানি ইত্যাদি মুখের ভিতরে প্রবেশ করতে পারে না। শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। এবার আমরা যাব প্রধান অঙ্গ শ্বাসনালী বা ট্রাকিয়া। প্রতিটি শ্বাসরন্ধ্র দেহের ভেতরের দিকে স্থিতিস্থাপক কিউটিকা নির্মিত নালীর সাথে যুক্ত থাকে। এদের ট্রাকিয়া বলে। এটি ঘাসফড়িং এর প্রধান শোষণ অঙ্গ এবং জালিকা আকারে সারা দেহে বিন্যস্ত থাকে। তাহলে ট্রাকিয়া হলো এদের প্রধান শোষণাঙ্গ, এবং ট্রাকিয়ার কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, যে শাখা প্রশাখাগুলো দেহের বিভিন্ন অংশে জালের মতো ছড়িয়ে আছে। ট্রাকিয়া ত্বকের অন্তঃপ্রবর্ধক হিসেবে গঠিত হয়। ট্রাকিয়ার প্রাচীর 3 স্তর বিশিষ্ট। ট্রাকিয়া কিন্তু একটা নালীর মতো। তাহলে ট্রাকিয়ার বাইরের, ট্রাকিয়া যেহেতু নালী, তাহলে ট্রাকিয়া নালীর চারপাশে থাকবে ট্রাকিয়াল প্রাচীর, আর ট্রাকিয়ার ভেতরে যে গহ্বর সেটাকে আমরা বলবো ট্রাকিয়াল গহ্বর। তো এই ট্রাকিয়ার যে প্রাচীর আছে, এই প্রাচীর 3 স্তর যুক্ত। বাইরের স্তর এপিডার্মিস নির্মিত ভিত্তিঝিল্লি, মাঝখানে থাকবে চাপা বহুভুজাকার কোষ, কোষে গঠিত এপিথেলিয়াম, এবং ভেতরে কিউটিক্যাল নির্মিত ইন্টিমা স্তর। তাহলে ট্রাকিয়ার প্রাচীরের 3টা অংশ, বাইরে ভিত্তিঝিল্লি, মাঝে এপিথেলিয়াম এবং ভেতরে ইন্টিমা স্তর। ট্রাকিয়ার গহ্বরে কিছুটা পর পর ইন্টিমা, মানে সবচেয়ে ভেতরের অংশ, ইন্টিমা অংশ পুরু হয়ে আংটির মতো বলয় তৈরি করে। এগুলোর নাম টিনিডিয়া। টিনিডিয়া থাকার কারণে বায়ুবিহীন অবস্থায় ট্রাকিয়া কখনো চুপসে যায় না।
দেহের ট্রাকিয়াগুলো জালিকাকারে বিন্যস্ত থাকলেও এদের মধ্যে প্রধান কতগুলো নালী অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থভাবে সজ্জিত থাকে, এগুলিকে বলা হয় ট্রাকিয়াল কাণ্ড। 3 জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডের মধ্যে এক জোড়া থাকবে দেহের পার্শ্বীয় দিকে, এক জোড়া থাকবে দেহের পৃষ্ঠ দিকে এবং এক জোড়া থাকবে দেহের অঙ্কীয় দিকে। দেহের প্রতি পার্শ্বে অবস্থিত পার্শ্বীয় ট্রাকিয়াল কাণ্ড হতে পৃষ্ঠীয় ও অঙ্কীয় দিকে 8 জোড়া অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড সৃষ্টি হয়ে যথাক্রমে পৃষ্ঠীয় ও অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত রাখে। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডগুলো উদরের প্রথম খণ্ডক থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত বিস্তৃত থাকে। তা আমরা এখন এই জিনিসটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ট্রাকিয়া। হ্যাঁ, আমরা বলেছিলাম যে ট্রাকিয়া একটা কিসের মতো, একটা নালিকার মতো। এটা হলো ট্রাকিয়ার মেন নালী, আর এটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো শাখা নালী। তো ট্রাকিয়ার এরকম কি থাকবে, ট্রাকিয়ার সবচেয়ে বাইরের দিকে থাকবে ভিত্তিঝিল্লি। হ্যাঁ, ভিত্তিঝিল্লি, তারপরে আমরা ভিত্তিঝিল্লির ট্রাকিয়ার প্রাচীরের পরের যে স্তর, মাঝের স্তর, সেটাকে আমরা বলবো কি, সেটা ছিল এপিথেলিয়াম। আর সবচেয়ে ভিতরের স্তর আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ইন্টিমা। এই ইন্টিমা গুলোই ট্রাকিয়ার গহ্বরে কতগুলো বলয় তৈরি করে, যার নাম টিনিডিয়া। আর এই টিনিডিয়া গুলো কি করে, যে বায়ুবিহীন অবস্থায় ট্রাকিয়াকে চুপসাতে দেয় না। এছাড়াও আমরা আরো কিছু জিনিস দেখতে পেয়েছি, সেগুলোকে বলেছিলাম ট্রাকিয়াল কাণ্ড। তো ঘাসফড়িং এর ট্রাকিয়া সারা দেহে জালের মতো ছড়ানো থাকলেও ট্রাকিয়ার কিছু শাখা দেহের বিভিন্ন অংশে বিন্যস্ত হয়ে এরকম কতগুলো ট্রাকিয়াল কাণ্ড তৈরি করে। আমরা বলেছিলাম ট্রাকিয়াল কাণ্ড কয় ধরনের, একটা ছিল অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। অনুদৈর্ঘ্য মানে কি, দেহের দৈর্ঘ্য বরাবর যে ট্রাকিয়াল কাণ্ড বিন্যস্ত। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড মানে কি, দেহের আড়াআড়ি অক্ষ বরাবর যে ট্রাকিয়াল কাণ্ড বিন্যস্ত। আমরা তোমাদের বলেছিলাম যে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে মোট 3 জোড়া। তো এটা একটা ঘাসফড়িং, ঘাসফড়িং এর লম্বচ্ছেদ। তো ঘাসফড়িং এর উপরের অংশটা হলো পৃষ্ঠীয়। হ্যাঁ, উপরের অংশটাকে আমরা কি দিক বলবো, পৃষ্ঠীয় দিক। ঘাসফড়িং এর নিচের দিকটাকে আমরা কি বলবো, অঙ্কীয় দিক। আর এটা হলো ঘাসফড়িং এর পার্শ্বীয় দিক। তাহলে আমরা উপরে দেখতে পাচ্ছি যে এটা কি বলছে, আমরা পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড কয়টা আছে, এই একটা, নিচে এই একটা। তাহলে ঘাসফড়িং এর পৃষ্ঠ দিকে 2টি পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে। এবার আসো অঙ্কীয়। তাহলে ঘাসফড়িং এর দেহের অঙ্কীয় দিকে আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ঠিক আছে, অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ওকে, তাহলে আমরা এটা বলছি অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। এটা আমরা একটা দেখতে পাচ্ছি, আর আরেকটা ওই পাশে ছিল। যেহেতু এটা আমরা লম্বচ্ছেদ করেছে, হয়তো এটা আমরা বুঝতে পারছি না। এরপরে আমরা আসছি পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। হ্যাঁ, এই যে ভিতরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। ছবিতে আমরা এখানে একটা পার্শ্বীয় এবং একটা অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড দেখতে পাচ্ছি। আসলে বাস্তবে এক জোড়া মানে 2টি পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে আর 2টি অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকবে। আচ্ছা, তোমাদের আরো বলেছিলাম যে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকবে মোট কয় জোড়া, 8 জোড়া। এবং এই 8 জোড়া অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড দেহের আড়াআড়ি ভাবে অবস্থান করে। এদের অবস্থানটা কোথায়, উদরের প্রথম খণ্ডক থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত। এই যে এগুলো হলো আড়াআড়ি ভাবে যেগুলো আছে, এগুলো হলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড, এগুলো হলো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড এরা উৎপত্তি লাভ করে কোথায় থেকে, পার্শ্বীয়। এটা হলো পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড। প্রত্যেকটা অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড এরকম পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থেকে উৎপত্তি লাভ করে। উৎপত্তি লাভ করে সে কি কাজ করে, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড পৃষ্ঠীয় দিকের অনুদৈর্ঘ্য এবং অঙ্কীয় দিকের অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত রাখে। তাহলে আমরা কি বলবো, যে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের উৎপত্তি কোথায় থেকে, অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের উৎপত্তি পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হতে। এবং এদের কাজটা কি, এই অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড পৃষ্ঠীয় দিকে পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে এবং অঙ্কীয় দিকে অঙ্কীয় অনুপ্রস্থ অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত রাখে। তাহলে এই হলো ঘাসফড়িং এর ট্রাকিয়াল কাণ্ড। তাহলে আমরা কি ট্রাকিয়ার গঠন সম্পর্কে সবাই বুঝতে পারলাম? ট্রাকিয়ার গঠন কি আমরা সবাই বুঝতে পেরেছি? ট্রাকিয়ার ভিতরে আমরা একটা গঠন দেখে এসেছিলাম টিনিডিয়া। টিনিডিয়ার কাজ কেউ বলতে পারবা? টিনিডিয়া এটা হলো বহুবচন,
যদি একবচন হয় তাহলে হবে টিনিডিয়াম। তাহলে টিনিডিয়ামের কাজটা কি ছিল? এটা পরীক্ষায় আসে যে টিনিডিয়ামের কাজ হলো যে ট্রাকিয়া বায়ুবিহীন অবস্থায় চুপসে যেতে দেয় না। তাহলে আমাদের এবার ট্রাকিয়ার কাজ, ট্রাকিয়া সমগ্র দেহে শোষণে গ্যাস পরিবহন করে। এরপরে আমরা আসবো ট্রাকিওল কোষ। ট্রাকিয়া হতে সরু মাথায় বিভক্ত হয়ে একটি বহুভুজাকার কোষে পরিসমাপ্তি ঘটায়। এসব কোষকে ট্রাকিওল কোষ বলে। তাহলে ট্রাকিয়া হতে সরু মাথায়, ট্রাকিয়ার যে ব্রাঞ্চ আছে বা ট্রাকিয়ার যে শাখাগুলো আছে, ট্রাকিয়া হতে সরু মাথায় এরকম কতগুলো শাখা বের হয় এবং যেখান থেকে বের হয় সেই জায়গায় একটি বহুভুজাকার কোষ থাকে। এই কোষটাকে আমরা বলবো ট্রাকিওল কোষ। কাজ, ট্রাকিওল কোষ হতে ট্রাকিওল সৃষ্টি হয়। এরপরে আমরা আসবো ট্রাকিওল ও বায়ুথলি। ট্রাকিওল কোষ হতে সৃষ্ট কতগুলো সূক্ষ্ম নালী বের হয়ে দেহকোষের সূক্ষ্ম সংস্পর্শে আসে। এসব নালীকে ট্রাকিওল কোষ বলে, এসব নালীকে ট্রাকিওল বলে। তাহলে ট্রাকিওলের উৎপত্তি কোথায় থেকে? ট্রাকিওলের উৎপত্তি হলো ট্রাকিওল কোষ হতে। ট্রাকিওল কোষ হতে এই সমস্ত সূক্ষ্ম নালী বের হয়ে দেহকোষের সাথে যখন সূক্ষ্ম সংস্পর্শে আসে তখন এইসব নালীকে আমরা বলবো ট্রাকিওল। এই নালিকাগুলো এককোষী নালিকা এবং এদের ব্যাস 1 মাইক্রোমিটার হয়। এদের প্রাচীরে ইন্টিমা বিহীন। তাহলে ট্রাকিওল যে নালীটা আমরা দেখতে পাবো, এই ট্রাকিওল নালীটা হবে ইন্টিমা বিহীন। মানে কি? মানে হলো গ্যাসবিহীন অবস্থায়, অর্থাৎ অক্সিজেন হোক বা কার্বন ডাই অক্সাইড হোক, ট্রাকিওল নালীটি ইন্টিমা বিহীন হওয়ায় এরা অক্সিজেন গ্যাসবিহীন অবস্থায় চুপসে যাবে। যখন গ্যাস থাকবে না তখন ট্রাকিওল নালীটা চুপসে যাবে। ট্রাকিওলগুলোর দেহকোষ সংলগ্ন অংশ শাখান্বিত এবং এদের প্রান্তভাগ বদ্ধ থলির মতো। ট্রাকিওলগুলোর দেহকোষ সংলগ্ন অংশ শাখান্বিত এবং এদের প্রান্তভাগ বদ্ধ থলির মতো। আমরা এটা একটু দেখে আসি। আমরা যদি এখানে দেখতে পাই, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, শেষের দিকে খেয়াল করো, এটা হলো সেই দেহকোষ বা দেহ টিস্যু এখানে লেখা আছে। এটাকে দেহ টিস্যু বা দেহকোষ বলতে পারি আমরা। এটা হলো সেই ট্রাকিওল। এই নালীটা কালো হয়ে আছে, যেটা কালো, কিছু অংশ কালো এবং কিছু অংশ সাদা, এই নালীটাই হলো মূলত ট্রাকিওল। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো ট্রাকিওল। ট্রাকিওল সৃষ্টি হয় কোথা থেকে? ট্রাকিওল কোষ। এই যে আমরা এটা বলছি ট্রাকিওল কোষ, এটা হলো ট্রাকিওল কোষ। তাহলে ট্রাকিওল কোষ থেকে ট্রাকিওলটা সৃষ্টি হয়েছে এবং ট্রাকিওলটা যখন দেহকোষের সাথে সংস্পর্শ হচ্ছে তখন কিন্তু ট্রাকিওল নালীটি দেহকোষে গিয়ে শাখায় বিভক্ত হচ্ছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি শাখায় বিভক্ত হয়েছে। প্রান্তগুলোকে বায়োথলি বলে। ট্রাকিয়া প্রসারিত হয়ে পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহদাকার বায়োথলি গঠন করে। তাহলে আমরা কি বলছি? ট্রাকিয়া প্রসারিত হয়ে পাতলা প্রাচীর বিশিষ্ট বৃহদাকার বায়ুথলি গঠন করে। এসব থলিতে বাতাস থাকে যা শোষণের সময় বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। ট্রাকিওলে রসপূর্ণ তরল গ্যাসীয় আদান প্রদান ঘটে। আমরা এবার এতে যাই, তাহলে আমরা দেখতে পাবো এটা হলো বায়ুথলি। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে ট্রাকিয়ার যে অংশ, সেই ট্রাকিয়ার অংশ থেকে আমরা এরকম, ট্রাকিয়াটাই মূলত এটা প্রসারিত হয়, কোন কোন শাখা প্রসারিত এরকম বক্ষ অংশে বক্ষীয় বায়ুথলি, আবার উদরে উদরীয় বায়ুথলি গঠন করে। এই বায়ুথলিতে মূলত গ্যাস সঞ্চিত থাকে। তাহলে ট্রাকিওল যে নালীটা, সেখানে আবার তরল রস থাকে। এই তরল রসে কি হয়? যখন গ্যাস, যদি অক্সিজেন হয় তাহলে অক্সিজেনকে এরা বহন করে, আবার যদি কার্বন ডাই অক্সাইড হয় তাহলে কার্বন ডাই অক্সাইডকে এই ট্রাকিওল রস বহন করবে এবং ব্যাপনের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান ঘটাবে। তাহলে কাজটা হলো কি? শোষণের সময় তরল রস, এই তরল রস কোথাকার তরল রস বললাম? এই তরল রস আসলে ট্রাকিওলের। তাহলে যখন শ্বাসকার্য সম্পাদন হবে বা শোষণ কাজ সম্পাদন হবে তখন ট্রাকিওলের তরল রস অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড গ্যাস ব্যাপনের মাধ্যমে দেহকোষের সাথে বিনিময়ে ভূমিকা পালন করবে। বায়ুথলি অতিরিক্ত বায়ু ধরে রাখে। শোষণের সময় উদরের সংকোচন ও প্রসারণের মাধ্যমে এরা ট্রাকিওল তন্ত্রে বায়ু প্রবাহ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো বায়ুথলি, নিচেরটা হলো ট্রাকিয়া, এগুলো ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া প্রসারিত হয়ে এরকম বক্ষে এবং উদরে কতগুলো বায়ুথলি গঠন করবে।
আমরা এবার যাব শোষণ পদ্ধতি বা শ্বাস প্রশ্বাস কার্যক্রম। আহ, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা আহ, যখন ঘাসফড়িং এর প্রথম লেকচার পড়াই তখন তোমাদের বলেছিলাম যে ঘাসফড়িং এর রক্তকে কি বলা হয়? ঘাসফড়িং এর রক্তকে বলা হয় হিমোলিম্ফ। কি বলা হয়? হিমোলিম্ফ। এই যে এখানে বলা হয়েছে হিমোলিম্ফ, ঘাসফড়িং এর রক্ত হলো হিমোলিম্ফ। কেউ কি বলতে পারবা হিমোলিম্ফ কাকে বলে? কারো কোনো ধারণা আছে বা কেউ বই বই নেড়েছো? কারো ধারণা থাকলে বলতে পারো, না হলে আমি বলে দিচ্ছি। ঘাসফড়িং এর রক্তকে হিমোলিম্ফ বলা হয় কেন? আচ্ছা, কেউ পারবা না। চুপ করে থাকা মানে কেউ পারবা না। আচ্ছা, ঘাসফড়িং এর হিমোলিম্ফ আমি বলে দিচ্ছি। হিমোলিম্ফটা হলো ঘাসফড়িং এর দেহের গহ্বরের নাম কিন্তু হিমোসিল। আর হিমোসিল নামক দেহ গহ্বরে রক্ত এবং লসিকা একসাথে মিলেমিশে থাকে, মিশ্রিত অবস্থায় থাকে। তাহলে কে কে মিশ্রিত অবস্থায় থাকবে? রক্ত এবং লসিকা। রক্ত পরিবহনের আলাদা কোনো নালী নাই, লসিকা পরিবহনের জন্য আলাদা কোনো লসিকা নালী নাই। অর্থাৎ রক্ত এবং লসিকা একসাথে মিশ্রিত হয়ে হিমোসিল নামে একটা গহ্বর, সেই গহ্বরে মিশ্রিত অবস্থায় থাকবে। এই জন্য ঘাসফড়িং এর রক্তকে আমরা বলবো হিমোলিম্ফ। এবং ঘাসফড়িং এর হিমোলিম্ফে কোনো শ্বাস সংযোগ থাকে না। শ্বাস সংযোগ আবার কি? শ্বাস সংযোগ মানে হলো আমাদের যেমন রক্তে আছে হিমোগ্লোবিন, আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিনের কাজ কেউ বলতে পারবা? হিমোগ্লোবিন কাকে বলে বা হিমোগ্লোবিনের কাজটা কি? কারো ধারণা আছে? এটাও এটাও বলতে পারবা না। আমাদের রক্তে হিমোগ্লোবিনটা কি কাজ করে? জি স্যার, ওই অক্সিজেন পরিবহনে কাজ করে। অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় তখন হ্যাঁ, অক্সি হিমোগ্লোবিন হ্যাঁ, 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 হয়ে ওটা কোষে কোষে ছড়ায়। হ্যাঁ। আবার আবার হলো কার্বন ডাইঅক্সাইড যখন বহন করবে, তখন কার্বন ডাইঅক্সাইডের সাথে কার্বামিনও হিমোগ্লোবিন রূপে বাহিত হয়, তাই না? তাহলে হিমোগ্লোবিন যেহেতু শ্বাসরঞ্জক, আর শ্বাসরঞ্জক এইভাবে কি বহন করে? গ্যাসীয় পদার্থ বহন করতে ভূমিকা রাখে। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা সাধারণত করে থাকি যে ঘাসফড়িং এর রক্ত আহ ঘাসফড়িং এর রক্ত ঘাসফড়িং এর রক্ত শ্বাসকার্যে ভূমিকা পালন করে না কেন? ঠিক আছে, তখন তোমরা এইভাবে বলবা ঘাসফড়িং এর রক্ত হলো হিমোলিম্ফ, আর হিমোলিম্ফে কোনো শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন না থাকায় হ্যাঁ এরা কি করে? শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন, আমরা জানি শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন সাধারণত গ্যাসীয় পদার্থ পরিবহনে ভূমিকা রাখে। যেহেতু ঘাসফড়িং এর রক্ত বা হিমোলিম্ফে কোনো শ্বাসরঞ্জক বা হিমোগ্লোবিন থাকে না, এই কারণে এরা শ্বাসকার্যে ভূমিকা রাখে না। এটা কিন্তু আমরা কোশ্চেন করে থাকি। তাহলে আমরা এখানে বলছি ঘাসফড়িং এর হিমোলিম্ফে কোনো শ্বাসসংযোগ থাকে না। না থাকায় ট্রাকিয়াল তন্ত্রের বিভিন্ন অংশের মাধ্যমে শোষণ গ্যাস মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড গ্যাস সরাসরি কোষের সংস্পর্শে আসে এবং এদের শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ শ্বাসরন্ধ্র দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে প্রথমে আমরা আসি শ্বাস গ্রহণ, এটা কিভাবে হয়? এটি একটি সক্রিয় ঘটনা বা সক্রিয় প্রক্রিয়া। এদের বক্ষ মানে ঘাসফড়িং এর বক্ষ এবং উদরের পেশির প্রসারণের ফলে দেহ খণ্ডকের প্রসারণ ঘটায়। তাহলে যখন এরা শ্বাস নিবে মানে বাইরে থেকে অক্সিজেন নিবে বায়ু থেকে, তখন ঘাসফড়িং কি করবে? বক্ষ এবং উদরের পেশিকে প্রসারিত করবে। বক্ষ আর উদরের পেশি যখন প্রসারিত হয় তখন দেহের ভিতরের খণ্ডকেরও প্রসারণ ঘটে, যার ফলে ট্রাকিয়ার ভিতরে যে আয়তন আছে সে আয়তনটা বেড়ে যায়। এই সময় ঘাসফড়িং এর প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে অক্সিজেন যুক্ত বায়ু দ্রুত ট্রাকিয়াতে প্রবেশ করে। পরবর্তীতে ট্রাকিয়া থেকে কোথায় যাবে? ট্রাকিয়া থেকে যাবে হলো আহ ট্রাকিয়া প্রথমে প্রথমে কোথায় আসলো? প্রথমে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র থেকে আসলো ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে আসবে শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া থেকে আসবে ট্রাকিয়াল কোষ, দেন ট্রাকিয়াল কোষ হয়ে যাবে ট্রাকিউল নালীতে। ট্রাকিউল নালীতে আমরা জানি ট্রাকিউল রস আছে, সেই ট্রাকিউল রসে অক্সিজেন ঘনীভূত হবে। আর ট্রাকিউল রস সরাসরি কার সাথে সম্পৃক্ত? দেহকোষের সাথে। যেহেতু ট্রাকিউল রসে এখন অক্সিজেনের ঘনত্ব বেশি, যার ফলে কি হবে? ট্রাকিউল রসে অক্সিজেন বিমুক্ত হয়ে এবং বায়ুথলির মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় অন্তঃকোষীয় স্থানে প্রবেশ করে। আমরা এবার এটা ছবির মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম যেটা ট্রাকিউল রসে অক্সিজেন দ্রবীভূত হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বাইরে আছে, এই ধরে নাও এটা হলো বায়ু, বায়ুতে অক্সিজেন আছে
এই অক্সিজেন প্রথমে কি হবে, স্পাইরেকল বা শ্বাসরন্ধ্র দিয়ে প্রবেশ করতেছে। তাহলে কয় জোড়া স্পাইরেকল বা শ্বাসরন্ধ্র অক্সিজেন গ্রহণের সাথে রিলেটেড, কেউ বলতে পারবা? একটু আগে বলা হয়েছে, কয় জোড়া? প্রথম প্রথম কয় জোড়া? 4 জোড়া। আমরা একটু আগে বললাম এখানে, এই যে প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র। তাহলে আমরা এখানে কি বলছি, প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরেকল, হ্যাঁ, প্রথমে কি করবে, এই বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করবে এবং এই অক্সিজেন গুলো, হ্যাঁ, এর ভিতরে অ্যাট্রিয়াল প্রকোষ্ঠ হয়ে যাবে হলো ট্রাকিয়া। ট্রাকিয়া থেকে যাচ্ছে কোথায়? শাখা ট্রাকিয়া। শাখা ট্রাকিয়া থেকে যাবে ট্রাকিওল কোষ। ট্রাকিওল কোষ থেকে যাচ্ছে ট্রাকিওল, এবং ট্রাকিওলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি ট্রাকিওল লস, হ্যাঁ, এবং এই ট্রাকিওল লসে অক্সিজেনের ঘনত্ব বেড়ে যাবে। এবার একসময় এরা বায়ুথলিতে প্রবেশ করবে। বায়ুথলি থেকে তখন ব্যাপনের মাধ্যমে দেহ টিস্যু বা দেহ কোষে অক্সিজেন প্রবেশ করবে। এই যে নিচে এখানে দেওয়া আছে, হ্যাঁ, অক্সিজেন প্রবেশ শ্বাসরন্ধ্র, ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া, ট্রাকিওল কোষ, ট্রাকিওল ও বায়ুথলি, দেন দেহকোষে ব্যাপিত হয় অক্সিজেন। তাহলে আমরা কি সবাই অক্সিজেন কিভাবে গ্রহণ করে, এটা কি আমরা সবাই বুঝতে পারছি? আমি আবার বলছি কিভাবে ঘাসফড়িং বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। ঘাসফড়িং যখন শ্বাস গ্রহণ করবে বা যখন অক্সিজেন বায়ু থেকে গ্রহণ করবে, তখন কি হবে, তার বক্ষ এবং উদরের পেশি। কেন বক্ষ আর উদরের পেশিকেই প্রসারিত করবে? কারণ আমরা জানি বক্ষে আছে প্রথম 2 জোড়া শ্বাসরন্ধ্র আর উদরে আছে শেষের 8 জোড়া শ্বাসরন্ধ্র। তাহলে মোট 10 জোড়া শ্বাসরন্ধ্র বক্ষ আর উদর মিলে আছে। এই কারণে বক্ষ এবং উদরের পেশিগুলো প্রসারিত হয়। যখন অক্সিজেন নিবে বা শ্বাস গ্রহণ করবে, তখন বক্ষ এবং উদরের পেশি প্রসারিত হবে। বক্ষ আর উদরের পেশি প্রসারিত হওয়ার ফলে ট্রাকিয়ার ভিতরে, হ্যাঁ, প্রত্যেকটা দেহখণ্ডের ভিতরে যে ট্রাকিয়া আছে, হ্যাঁ, এই ট্রাকিয়া গুলো প্রসারিত হবে। যার ফলে বাইরের বায়ু থেকে, হ্যাঁ, প্রথম 4 জোড়া স্পাইরেকল বা শ্বাসরন্ধ্রের মাধ্যমে অক্সিজেন প্রবেশ করে এবং প্রবেশ করে এরা ট্রাকিয়াতে চলে আসে। ট্রাকিয়া থেকে যাবে শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া থেকে যাবে ট্রাকিওল কোষ, ট্রাকিওল কোষ থেকে যাবে ট্রাকিওল লস, এবং ট্রাকিওল লস থেকে অক্সিজেন গুলো যাবে হলো বায়ুথলিতে। বায়ুথলিতে অক্সিজেন ঘনত্ব যখন বেশি হবে, তখন ব্যাপন প্রক্রিয়ায় দেহ টিস্যু বা দেহ কোষ এই অক্সিজেন গ্রহণ করবে। তাহলে আমরা কি সবাই শ্বাস গ্রহণ পদ্ধতি বুঝতে পারলাম? এবার আসবো আমরা শ্বাস ত্যাগ। আচ্ছা, এবার একটু বলো দেখি, তোমাদের একটু উপস্থিতি আমি একটু যাচাই করি। এই যে ঘাসফড়িং এর প্রত্যেকটা কোষে শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেন গেল, কোষে যাওয়ার পর অক্সিজেন কি করবে? কোষে যাওয়ার পর অক্সিজেন কি করবে? এটা সাধারণ বুদ্ধি অনুযায়ী বলো দেখি, কি করবে? কোষে কোষে কেন অক্সিজেন প্রয়োজন হয় আমাদের বা ঘাসফড়িং এর? শ্বসন কার্য জারণের জন্য। জারণের জন্য কোষে অক্সিজেন প্রয়োজন। কোষে এমন কি আছে যার জন্য অক্সিজেন জারণ করতে হবে? কোষে কি থাকে? কেউ বলতে পারবা কোষে কি থাকে? কোষে থাকবে শোষণিক বস্তু। কোষে থাকবে শোষণিক বস্তু বা সরল খাদ্য। সেই শোষণিক বস্তু বা সরল খাদ্যর গুলো কি কি? গ্লুকোজ। ঠিক আছে, কোষে কি আছে? গ্লুকোজ আছে, বা অ্যামাইনো অ্যাসিড আছে, বা ফ্যাটি অ্যাসিড আছে। তাহলে এগুলোকে আমরা বলবো শোষণিক বস্তু। তাহলে এই সমস্ত খাদ্যকে অক্সিজেন জারিত করবে, আর জারিত করে শক্তি উৎপন্ন করবে, পানি উৎপন্ন করবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন। হ্যাঁ, যদি ঘাসফড়িং এর দেহে সবাত শোষণ হয়, তাহলে এই যেহেতু শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেন, হ্যাঁ, ঘাসফড়িং এর প্রত্যেকটা কোষে গেছে, প্রত্যেকটা কোষে আছে সরল খাদ্য বা শোষণিক বস্তু। সেই সরল খাদ্য বা শোষণিক বস্তুকে অক্সিজেন সম্পূর্ণরূপে জারিত করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি। এখন দরকার হলো শক্তি, তাদের দেহ গঠনের জন্য দরকার, পানিও দরকার, কিন্তু উৎপন্ন কার্বন ডাই অক্সাইড ঘাসফড়িং এর জন্য অপ্রয়োজনীয়। তাহলে এই উৎপন্ন কার্বন ডাই অক্সাইড এখন কি হবে? উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকে দেহে রাখবে না, দেহ থেকে বের করে দিতে হবে। এখন বের করে দেওয়ার
মাধ্যমটা কি? শ্বাস ত্যাগ। আর কিভাবে এটা বের হয় সেটা আমরা এখন শিখব। এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া। দেহকোষে বিপাকের ফলে উৎপন্ন দেহকোষে বিপাকের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বন ডাইঅক্সাইড কথাটা লিখতে হবে। হ্যাঁ, এখানে আমরা কার্বন ডাইঅক্সাইড কথাটা লিখে দিই। তাহলে আমরা বলবো দেহকোষে বিপাকের ফলে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু ব্যাপনের ফলে ট্রাকিওল রস হয়ে ট্রাকিওল কোষে পৌঁছায়। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু ব্যাপনের ফলে ট্রাকিওল রস হয়ে ট্রাকিওল কোষে পৌঁছায়। ঠিক আছে, এবং ট্রাকিয়াতে প্রবেশ করে। ঠিক আছে, আমি আবার বলছি। তাহলে প্রত্যেকটা দেহকোষে কার্বন ডাইঅক্সাইড বিপাকের ফলে উৎপন্ন হয়েছে, আর এই বিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু ব্যাপনের ফলে ট্রাকিওল রস হয়ে ট্রাকিওল কোষে পৌঁছায় এবং শেষে ট্রাকিয়াতে প্রবেশ করে। এই সময় বক্ষ এবং উদরের পেশির সংকোচন হবে। বক্ষ ও উদরের পেশির সংকোচনের ফলে ট্রাকিয়ার ভেতরের গহ্বরের আয়তন কমে যায়। ফলে ট্রাকিয়ার কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু শেষ 6 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে দ্রুত দেহের বাইরে অল্প পরিমাণে নির্গত হয়। কোষে উৎপন্ন অধিকাংশ কার্বন ডাইঅক্সাইডই রক্তের প্লাজমায় পরিবাহিত হয়ে ব্যাপন প্রক্রিয়ায় দেহতল দ্বারা নিষ্ক্রান্ত হয়। তাহলে আমরা শ্বাস ত্যাগের ঘটনার একটা ছবির মাধ্যমে দেখি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সব শেষে আছে দেহ টিস্যু। এটা হলো দেহ টিস্যু। তাহলে এই দেহ টিস্যুর ভেতরে যখন শ্বাস গ্রহণ করেছিল ঘাসফড়িং, তখন দেহ টিস্যুর প্রত্যেকটা কোষে অক্সিজেন প্রবেশ করেছিল। আর দেহ টিস্যুর প্রত্যেকটা কোষে যখন অক্সিজেন প্রবেশ করেছিল, অক্সিজেন কি করেছিল? খাদ্যকে জারিত করেছিল, জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছিল। তাহলে খাদ্যকে জারিত করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার কোষের এই প্রক্রিয়াকে আমরা বলবো বিপাক প্রক্রিয়া। এই বিপাক প্রক্রিয়ার ফলে দেহকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড এখন আসবে কোথায়? প্রথমে আসবে বায়োথলি হয়ে ট্রাকিওলে আসবে। হ্যাঁ, ট্রাকিওলে যে কিভাবে আসবে? দেহকোষ থেকে বায়োথলি বা ট্রাকিওলে কিভাবে আসবে? ব্যাপন প্রক্রিয়ায়। দেহকোষে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, আর বায়োথলি বা ট্রাকিওলে কার্বন ডাইঅক্সাইড কম আছে। তাহলে দেহকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড ব্যাপনের ফলে প্রথমে বায়োথলি, পরবর্তীতে ট্রাকিওলে আসবে। দেন কি হবে? ট্রাকিওল থেকে যাবে কোথায়? ট্রাকিওল কোষে। ট্রাকিওল কোষ থেকে যাবে শাখা ট্রাকিয়া, শাখা ট্রাকিয়া থেকে যাবে হলো ট্রাকিয়া, এবং ট্রাকিয়াতে যখন কার্বন ডাইঅক্সাইড গুলো চলে আসবে, তখন ট্রাকিয়া তো এখন কি করতে হবে? ট্রাকিয়া এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্বারা পূর্ণ। ট্রাকিয়াকে এখন সংকুচিত হতে হবে। হ্যাঁ, ট্রাকিয়া যদি নিজে সংকুচিত না হয়, তাহলে কিন্তু ট্রাকিয়ার ভিতরের কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হতে পারবে না। তখন এই ট্রাকিয়াকে সংকুচিত করার জন্য কি করবে? ঘাসফড়িং এর বক্ষ এবং উদরের যে পেশিগুলো আছে, এই বক্ষ এবং উদরের পেশিগুলো সংকুচিত হবে, যার ফলে ট্রাকিয়ার ভেতরের গহ্বরের আয়তনটা ছোট হয়ে যাবে। আর একটা ভিতরে যেহেতু একটা চাপ সৃষ্টি হচ্ছে, সংকুচিত চাপ, এই চাপের ফলে ট্রাকিয়া আর সেখানে থাকতে পারবে না। সেই ট্রাকের ভিতরে সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর থাকতে পারবে না। তখন কার্বন ডাইঅক্সাইড গুলো কি হবে? শেষের 6 জোড়া শ্বাসরন্ধ্র বা স্পাইরাকল দিয়ে বের হয়ে যাবে। এভাবে শেষের 6 জোড়া স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র কার্বন ডাইঅক্সাইড ত্যাগে ভূমিকা রাখে। তাহলে এই হলো শ্বাস ত্যাগের প্রক্রিয়া। তাহলে আমরা শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ সবাই কি বুঝতে পেরেছি? এখানে নিচে দেওয়া আছে প্রবাহ চিত্র, নিচে দেখো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। তাহলে দেহকোষে কার্বন ডাইঅক্সাইড ছিল। দেহকোষের এই কার্বন ডাইঅক্সাইড ব্যাপনের মাধ্যমে ট্রাকিওল ও বায়োথলিতে প্রবেশ করেছে। এটা হলো সেই ট্রাকিওল। দেন ট্রাকিওল থেকে গেছে ট্রাকিওল কোষ। এটা হলো ট্রাকিওল কোষ। এটা তারপরে গেছে শাখা ট্রাকিয়া। এটা হলো শাখা ট্রাকিয়া, এটা শাখা ট্রাকিয়া। তারপরে গেছে কোথায়? ট্রাকিয়া। দেন ট্রাকিয়ার যে এখানে সংকুচিত হয়েছে, আর সংকুচিত হওয়ার ফলে শেষের 6 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড দেহের বাইরে নির্গত হয়েছে। তাহলে আমরা এইভাবে ঘাসফড়িং এর শ্বাস ত্যাগ কার্যক্রম শিখব। তাহলে আজকের ক্লাসে কারো কোথাও সমস্যা আছে? না হলে আমি কিছু কোশ্চেন করি, তোমরা উত্তর দিবা। সহজ একটা কোশ্চেন করব তোমাদের। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয় কেন? যারা পারবা একটু বলো। ঘাসফড়িং এর শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হচ্ছে কেন?
কেউ পারবা? ঘাস ফড়িং এর শ্বসন তন্ত্রকে ট্রাকিয়াল তন্ত্র বলা হচ্ছে কেন? কেউ পারলে বলো, না পারলেও বলো যে পারবো না, তাহলে আমি আবার বলে দিব। কারণ শ্বসন সম্পাদনের জন্য স্যার ট্রাকিয়া ও আর শাখা প্রশাখাগুলো একসাথে মিলে হ্যাঁ, যে তন্ত্র গঠন করে, বিশেষ ধরনের যে যে তন্ত্র গঠন করে, তৈরি করে। হ্যাঁ, জি ট্রাকিয়া স্যার। এবং এর শাখা প্রশাখা মিলে যে তন্ত্র গঠন করে তাকে ট্রাকিয়াল তন্ত্র বলা হয়। তোমার নাম কি? তুমি বারবার অ্যান্সার দিছো। আজহারুল ইসলাম। মাজহারুল ইসলাম। হ্যাঁ, তুমি মনে হয় আর পড়াশোনা করো, আর বাকিরা মনে হচ্ছে পড়াশোনা করে না। এই মাজহারুলের মতো বাকি সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, এবারে আরেকটা কোশ্চেন হলো যে ঘাস ফড়িং এর শ্বাসরন্ধ্র মোট কয় জোড়া? 10 জোড়া। আহ কোথায় কোথায় আছে? কোথায় কোথায় আছে? স্যার 10। ইয়েতে হ্যাঁ বলো। শ্বাসরন্ধ্র 10 জোড়া, এই 10 জোড়া কোথায় কোথায় আশ্রম আছে? স্যার বক্ষীয় অঞ্চলে স্যার 2 জোড়া আর 8 জোড়া প্রথম হলো 2 উদরীয় জোড়া অঞ্চলে। বক্ষীয় অঞ্চলের প্রথম 2 জি জোড়া, স্যার। আর শেষের 8 জোড়া? স্যার শেষের উদরীয় 8 অঞ্চলে। উদরীয় অঞ্চলের কত থেকে কত খন্ড খন্ড পর্যন্ত? উদরীয় অঞ্চলের কত থেকে কততম খন্ড পর্যন্ত? প্রথম থেকে 8ম খন্ড পর্যন্ত। 8ম পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, এবার আসি ট্রাকিয়াল কাণ্ড। ট্রাকিয়াল কাণ্ড আমরা কোথায় দেখতে পাবো? ট্রাকিয়াল কাণ্ড কে সৃষ্টি করে? এগুলি এইভাবেই তো এমসিকিউ এ আসবে। ট্রাকিয়াল কাণ্ড কে সৃষ্টি করছে? কে পারবে? ট্রাকিয়াল কাণ্ড কে সৃষ্টি করে? ট্রাকিয়া। ট্রাকিয়াল কাণ্ড কে সৃষ্টি করে? ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়াল কাণ্ড কয় ধরনের হয়? ট্রাকিয়াল কাণ্ড কয় ধরনের হয়? 2 ধরনের হয়। কি কি? একটা অনুদৈর্ঘ্য আর একটা অনুপ্রস্থ। এবার আসবো অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড কয় জোড়া? কে পারবে? অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড কয় জোড়া? 3 জোড়া স্যার। 3 জোড়া। এদের অবস্থান কেউ পারবা? পৃষ্ঠীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড, হ্যাঁ, কয় জোড়া? 1 জোড়া। তারপরে পার্শ জি স্যার। পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড 1 জোড়া। 1 আর জোড়া। আর অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড 1 জোড়া। এবার আসবো অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড কয় জোড়া? অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি কয়টা? 1 2, হ্যাঁ, 3 4 5 6 7, হ্যাঁ, 7টা দেখতে পাচ্ছি। 7টা আছে, আসলে থাকবে কয় জোড়া? 8 জোড়া। তাহলে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড থাকবে 8 জোড়া। ওকে। এবং অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের উৎপত্তি কোথায় থেকে? একটু আগে আমি এটা খুব ভালোভাবে বুঝাইছি যে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের উৎপত্তি কেউ পারবা কোথা থেকে? এই যে পার্শ্বীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড হতে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের উৎপত্তি। অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ডের কাজটা কি? এরা দেহের পৃষ্ঠ দিকে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে এবং অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করে। তাহলে পৃষ্ঠীয় ও অঙ্কীয় অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ডকে সংযুক্ত করে অনুপ্রস্থ ট্রাকিয়াল কাণ্ড। আচ্ছা, বায়োথলি কে গঠন করে? বায়োথলি ট্রাকিয়া। ট্রাকিয়া প্রসারিত হয়ে বক্ষ এবং উদরীয় অঞ্চলে বায়োথলি গঠন করে। তো প্রায় শেষের দিকে সময়। তো যারা এখনো নাম রোল লেখো নাই, তোমরা নাম রোল লিখে দাও। আর আজকের মতো তাহলে আমি এখানে ক্লাস শেষ করছি।